এক্সোক্রাইন পোর্শন যেটা ডাইজেস্টিভ জুস সিক্রেশন করবে, যেটা আমরা হচ্ছে জিআইটি পড়েছো তোমরা, পড়েছো তো না? হ্যাঁ, জিআইটি তো অবশ্যই পড়ে আসছো। জিআইটি এর মধ্যে জুস, প্যানক্রিয়াটিক জুস যেটা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের ফুড ডাইজেশনে হেল্প করবে। আজকে আমরা যেটা পড়বো এন্ডোক্রাইন পোর্শন, যেটাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। এই গ্ল্যান্ড থেকে কিছু আমাদের হরমোন সিক্রেশন হবে, এই হরমোনগুলোর ফাংশন আমরা মেইনলি পড়বো। তবে এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড অফ প্যানক্রিয়াসের সঙ্গে আমাদের একটা বিশেষ একটা ডিজিজ বা ডিজিজ যেটা হচ্ছে আমাদের জড়িয়ে আছে, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এমন একটা ডিজিজ যেখানে কোটি কোটি মানুষ বিশ্বের এই ডিজিজে সাফার করছে। এই ডায়াবেটিস মেলাইটাসের যে বেসিক যে আমাদের যে কনসেপ্ট যেটা, সেটাই হচ্ছে ইনসুলিন, যার ল্যাকিংস এর জন্য মেইনলি আমরা বলবো এই ডায়াবেটিস মেলাইটাস হয়। সেই ইনসুলিন নিয়ে আমরা এখানে মেইনলি বেশি একটা ডিসকাস করবো, ইনসুলিন নিয়ে। এবং এটার জন্য এখন পর্যন্ত আমাদের দেশ সহকারে বিভিন্ন দেশে এখনো মিলিয়ন মিলিয়ন মানুষ কিডনি ফেইলিওর, যেটাকে ক্রনিক রেনাল ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, যারা অনবরত ডায়ালিসিস, এর মেইন কজই হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। তাহলে আজকে একমাত্র আরেকটা জিনিস মনে রাখবো, একটাই হরমোন আছে আমাদের বডিতে যেটা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল ডিক্রিজ করবে। অনলি ওয়ান অফ দ্য হরমোন, দ্যাট মিনস ইনসুলিন, দ্যাট ডিক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। আদার হরমোন দ্যাট ইউ হ্যাভ অলরেডি লার্ন দ্যাট মিনস কোনটা, গ্লুকাগন আমরা আজকে পড়বো। গ্লুকাগন, থাইরয়েড, নেফ্রিন, নর নেফ্রিন, তার থাইরয়েড হরমোন, গ্রোথ হরমোন, যেগুলো পড়ে প্রত্যেকটা হরমোন ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করবে। অনলি ইনসুলিন হরমোন হুইচ ডিক্রিজ দ্য ব্লাড লেভেল। এখন আমরা জিনিস আমরা দেখব আজকে, আমরা যে করবো তার একটা কিছু এর থেকেও কিছু জিনিস, যেমন হচ্ছে আমরা মনে রাখো আমরা আইলের সেলগুলো পড়বো, কি কি সেল আছে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে, এবং তাদের থেকে কি কি হরমোন আসে সেগুলো একটু দেখবো। ইনসুলিনের একটু কেমিস্ট্রিটা আমরা দেখবো, একটু সিনথেসিসটা দেখবো। মেনলি হচ্ছে বায়োলজিক্যাল অ্যাকশন, আমি লিখে দিয়েছি অ্যাকশন অফ ইনসুলিন অন মাসেল, লিভার, অ্যাডিপোস টিস্যু। তোমাদের আসে তাহলে হচ্ছে ফাংশন অফ ইনসুলিন মাসেলের উপর কি, লিভারের উপর কি, অ্যাডিপোস টিস্যুর উপর কি হতে পারে। আরেকভাবে আসতে, মেটাবলিক ফাংশনই হচ্ছে ইনসুলিনের মেইন ফাংশন, অন কার্বোহাইড্রেট, অন প্রোটিন, অন ফ্যাট। তাহলে এভাবে আসতে পারে যে রোল অফ দ্য অন কার্বোহাইড্রেট মেটাবলিজম বা মেটাবলিজম বা ফ্যাট মেটাবলিজম আসতে পারে। আরেকটা আমরা পড়বো ইনসুলিন কি অ্যাক্টিভেশন হয়, সেলুলার ইফেক্টটা কিভাবে করছে, অর্থাৎ টার্গেট সেল বাইন্ড করে তার সেলুলার ইফেক্ট করছে, সেটা আমরা একটু দেখবো। মেকানিজম অফ ইনসুলিন এটা একটু দেখবো, এটা তারপর এটা আমরা দেখবো যেহেতু বই আছে। ইফেক্ট অফ ইনসুলিন খুবই তোমাদের পরীক্ষা আসে, ফাংশন অফ ইনসুলিন এন্ড ইফেক্টস অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি। আমি যখন অফ ইনসুলিন পড়াবো সঙ্গে সঙ্গে তোমাদের ইফেক্ট অফ ডেফিসিয়েন্সি, তাহলে তোমাদের কন্টিনিউশনটা ঠিক থাকবে। কারণ হচ্ছে ফাংশনটা যদি তোমার না করে তাহলে এই ডেফিসিয়েন্সি, সিকোয়েন্স অফ হাইপারগ্লাইসেমিয়া, এটা ইনসুলিন ডেফিসিয়েন্সির একটা পার্ট। তোমাদের মাঝে মাঝে কোশ্চেন যখন এভাবে আসে তোমরা তো পুরোটা দাও, সেজন্য আমি একটু লিখে এনেছি দিতে হবে। কমপ্লিকেশন ডায়াবেটিস মেলাইটাস মাঝে মাঝে ভাইবার পারে। ইফেক্ট অফ ইনসুলিন এক্সেস, সেটা হচ্ছে তোমাদের ইনসুলিন বেশি হলে কি, কম হলে এমনি জানতে। বায়োলজিক গ্লুকাগন খুবই ছোট, বায়োলজিক্যাল অ্যাকশন অফ সোমাটোস, এই দুইটা হরমোন আমাদের যেহেতু আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আসে, সেগুলো জাস্ট আমরা 2-3টা ফাংশন দেখবো। মেইনলি আমরা যেটা পড়বো ইনসুলিন হরমোন, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা হরমোন। এখন আসলে আমরা প্যানক্রিয়াসে চলে আসছি, এবারে শুরু করে দিই। আমরা জানি যে প্যানক্রিয়াস কম্পোজ অফ 2 মেজর টাইপ টিস্যু থাকবে, একটা হচ্ছে অ্যাসাইনার আর একটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটা হচ্ছে আমরা এক্সোক্রাইন পোর্শন বলছি, ডাইজেস্টিভ জুস সিক্রেশন হবে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেটা হচ্ছে এন্ডোক্রাইন হরমোন সিক্রেশন হবে ডিরেক্টলি ইনটু দ্য ব্লাড। এখন আসলে ফিগারে দেখি, এটা তোমাদের গাইটনের ছবিটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমি শুধু তোমাদের সেলগুলো একটি দেখাই। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসাইনার, এটাকে আমরা পুরোটাকে বলছি কি, এটা পুরোটাকে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানে যে সেলটা একটু অ্যাশ কালারের সেল যেটা আছে, সেখানে এটা কি অ্যাশ কালার সেলটার নাম হচ্ছে, থেকে ইনসুলিন আসবে। আর এই যে তোমার এই গ্রিন কালার, যে গ্রিন না তো ব্লু কালার হালকা, যেটা
এর মধ্যে সেটা থেকে আসে আলফা সেল, যেখানে গ্লুকাগন, এটা হচ্ছে তোমার একটু ইয়েলো কালার, সেটা হচ্ছে ডেল্টা সেল, যেখান থেকে আসবে সোমাটোস্টেটিন। তাহলে আমাদের এখানে তিনটা সেল সম্বন্ধে আমরা দেখতে, হচ্ছে বিটা সেল, একটা হচ্ছে আলফা, আর একটা ডেল্টা সেল, এটা হচ্ছে আলফা। তিনটা সেল থেকে আমরা কি হরমোন আসে এখানে কি আসবে, বিটা সেল থেকে 60%, সেল থেকে 25%, স্টেটিন আসবে ডেল্টা সেল থেকে, খুব স্মল অ্যামাউন্ট কিছু প্যানকেটিক পলিপেপটাইড আসে, এটার ফাংশন খুব একটা যায় নাই। তাহলে মেনলি হচ্ছে আমরা তিনটা সেল, এর মধ্যে বিটা সেল থেকে সবচেয়ে বেশি এটা আসে ইনসুলিন, এটা সম্পর্কে এখন আমরা দেখি। এখন এটা ইনসুলিনের ইন্ট্রোডাকশন আমি বলছি, জাস্ট ইনসুলিনের ইন্ট্রোডাকশনের মধ্যে এটা হচ্ছে বিটা সেল থেকে আসবে। প্রথমে বলেছি স্মল প্রোটিন composed of the two amino acid disulfide, ডাইসালফাইড বন্ড দিয়ে টু অ্যামাইনো অ্যাসিড চেইন এ থাকে, এটা আমরা পরে তোমাদের দেখাবো। হাফ লাইফ খুবই খুবই কম, মাত্র 5 থেকে 6 মিনিট। সি পেপটাইড, আমরা আবার যখন তার কেমিস্ট্রিটা দেখবো তখন আমরা দেখবো সি পেপটাইড, এটা বিশেষ করে ইনসুলিনের সঙ্গে থাকে, যেহেতু 6 মিনিট পর্যন্ত আমাদের ইনসুলিনের হাফ লাইফ, সে খুবই দ্রুত এটা হচ্ছে ডিস্ট্রাকশন হয়ে যায়, বা ইনসুলিনের একটা লিভার থেকে আসে কিছু আছে সেটা করে না, কিন্তু এই সি পেপটাইডটা অনেকক্ষণ ধরে পারসিস্ট করে। এবং যখন আমাদের এই সি পেপটাইডটা অ্যামাইনো অ্যাসিড যে ইনসুলিন যে তার সঙ্গে কানেক্টেড থাকে, আমি যখন ছবিটা দেখবো আরেকটু বুঝবা, সি পেপটাইড মেজার করে আমরা বুঝতে পারি ইনসুলিন কতটুকু আছে, কারণ যে পরিমাণ ইনসুলিন সিক্রেটেড হয় সেম অফ সি পেপটাইড সিক্রেটেড হয়। যেহেতু ইনসুলিনের হাফ লাইফ খুবই কম, সে তাড়াতাড়ি ডিস্ট্রাক্টেড হয়ে যায়, কিন্তু সি সেজন্য আমরা সি পেপটাইড যদি আমরা মেজার করি, যে আমরা বলবো সেই পরিমাণে ইনসুলিন সিক্রেটেড ছিল বিটা সেল থেকে। এটা দেখলে এখন আমরা বুঝবো ইনসুলিনের। এবার আমরা কেমিস্ট্রি দেখছি। এটা দেখো, ইনসুলিন ফার্স্ট যখন ফর্ম হবে সেটা নাম হচ্ছে সেটা প্রি প্রো ইনসুলিন। আগে প্রি ইনসুলিন হিসেবে সে প্রথমে একটা প্রোটিন হরমোন, এই প্রিপো হরমোন তারপর হয়ে যাবে প্রো ইনসুলিন। প্রো ইনসুলিন হবে, তার মলিকুলার যে ওয়েটটা সেটা একটু কমে এটা প্রো ইনসুলিন হবে, আসবে হয়ে গলজি অ্যাপাটাস। এখানে থাকবে, দেখো এবারে দেখো ইনসুলিনের স্ট্রাকচারটা থাকছে এ চেন, এটা হচ্ছে এ চেন, এটা হচ্ছে বি চেন, এই যে সি চেন যেটা সেটাই হচ্ছে চেন বা সি পেপটাইড, এটা হচ্ছে আমাদের ব্লু কালার, আর যেটা হচ্ছে এ চেন, এইটুকু হচ্ছে আমাদের ইনসুলিন। আর সি পেপটাইডটা একসময় এখান থেকে ক্লিভেজ লেখা আছে, এখান থেকে আলাদা হয়ে যাবে, এইখানে যখন অ্যাটাচ থাকবে তখন ইনসুলিন থাকবে। এখন এটা হচ্ছে আমরা বলছি যে ডাইসালফাইড বন্ড দিয়ে তারা থাকবে। যখন এখন সিক্রেটরি ভেসিকুলার যখন গলজি অ্যাপাটাস থেকে তখন হচ্ছে তোমার এটা আলাদা হয়ে যাবে, সি চেনটা তোমার এই এ চেন বি চেন থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু এখানে রইলো এ চেন বি চেন, সি পেপটাইডটা আলাদা হয়ে গেল, এবং তারা সিক্রেটরি ভেসিকুলার থেকে ইনসুলিন গুলো যখন বাইরে আসবে এক্সোসাইজের মাধ্যমে, তখন যে পেপটাইড সিক্রেশন হবে একই পরিমাণে ইনসুলিন সিক্রেশন হবে। আমরা ইনসুলিন হাফ সি পেপটাইড বেশি, সেজন্য আমরা সি পেপটাইড মেজার করে যে ইন্টারনাল আমাদের ইন্টারনাল কতটুকু ইনসুলিন আমাদের তৈরি হয়েছে। এটা সাধারণত আমাদের ডায়াবেটিস মেলাটাস পেশেন্টদের যাদের ইনসুলিন হয় না তাদের নিজস্ব কত ইনসুলিন তৈরি হয়েছে সেটা মেজার করার পেপটাইড থাকে সাধারণত। তাহলে ইনসুলিন ওইটা আছে, তিনটা চেইন থাকবে, আস্তে আস্তে সি পেপটাইডটা চলে যাবে, তখনই এটা যখনই আলাদা তখনই হচ্ছে এটা বায়োলজিক্যাল অ্যাক্টিভ হয়ে এটার নাম হবে এটার নাম ছিল প্রো ইনসুলিন। এখন আসো আমরা এখানে কতকে আমি তোমাদের লিখে দিয়েছি, ওখানে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয় বুঝতে, তখন তোমরা এটা তাহলে দেখবা যে এটা খুবই ক্লিয়ার হয়ে গেছে। ওই জিনিসগুলো যেগুলো তোমাদের আমি বুঝিয়েছি সেই জিনিসগুলোকে আমি ডিসক্রাইব করেছি। এই যে এ চেন বি চেন থাকবে, সি পেপটাইড এই যেটা মোস্ট অফ দ্য প্রো ইনসুলিন গলজি অ্যাপাটাস ইনসুলিন হবে, সেটা এই যে মেজারমেন্ট অফ দ্য সি পেপটাইড রেডিও ইমিউনো অ্যাসিড যদি মেজার করি তাহলে আমরা ইনসুলিন ট্রিটেড ডায়াবেটিস দেখে করতে পারবো হাউ মাচ দেয়ার ওন ন্যাচারাল ইনসুলিন দে আর
প্রোডিউসিং, কতটুকু ইনসুলিন তারা প্রোডিউসিং করছে সেটাই, যেহেতু আমরা জানি ইকুয়াল অ্যামাউন্ট অফ সি ইনসুলিন সিক্রেশন হয়। টাইপ 1 ডায়াবেটিসদের ক্ষেত্রে তারা যদি ইনসুলিন তৈরি করতে পারে না, তাদের সি পেপটাইড গ্রেটলি, সি পেপটাইড ডিক্রিজ করা, সি পেপটাইড ইনক্রিজ করা মানে হচ্ছে তোমাদের ইনসুলিন লেভেল তাদের বেশি। এবার আসলে টার্গেট সেলটা আমরা একটু পড়ি, এটার প্রথমে বর্ণনা দেওয়া আছে, আমরা আগে একটু ফিগারটা দেখি, তাহলে আমরা বলছি ইনসুলিন কিভাবে কাজ করবে। আমরা যেটা হরমোন রিসেপ্টরের মাধ্যমে কাজ করে, রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে কাজ করে, ইনসুলিন একই ওয়েতে কাজ করে। রিসেপ্টরের মধ্যে ওর কিছুটা এক্সেপশনাল অবশ্যই আছে বলে আমরা এটা লিখে এনেছি। এক্সেপশনালটা কি সেটা দেখো, ইনসুলিন বাইন্ড রিসেপ্টরের সঙ্গে, এই রিসেপ্টরের কিন্তু দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে আলফা পোর্শন, দেখা হয় যে আলফা লেখা আছে আলফা, একটা হচ্ছে বিটা পোর্শন। তার মানে রিসেপ্টরের দুইটা পোর্শন থাকে, আলফা পোর্শন বিটা পোর্শন। এটাও তো গাইটনের ছবিটা খুব সুন্দর করে দেওয়া আছে, আলফা বিটা পোর্শন। একটু ভেঙে গিয়ে আলফাটা দেখো, এটা সেল মেমব্রেনের বাইরে, এটা হচ্ছে সেল মেমব্রেন, বিটা পোর্শন হচ্ছে ইনসাইড সাইটোপ্লাজমে থাকছে। এখন হচ্ছে when the insulin bind with alpha receptor, auto phosphorylation of beta receptor auto মানে এড হবে, অটো হয়ে যাবে, যেহেতু তারা এদের সঙ্গে এদের কানেক্টেড আছে ডাইসালফাইড বন্ড দিয়ে। যখনই অটো ফসফোরিলেশন হবে বিটা ইউনিট, দেন এ টাইরোসাইনেজ, এ লোকাল হরমোন উইল বি অ্যাক্টিভেটেড, দিস will be activated. This kinase then activate the intercellular multiple enzyme, তাদের নাম বলতে পারো ইনসুলিন রিসেপ্টর অথবা ফসফোরিলেশন অফ দ্য ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট বলা হয়, তাদের অ্যাক্টিভেট করবে যখন এই যে, কিংবা এটাকে আমরা বলি যে মাল্টিপল এনজাইম, ইন্টারসেলুলার মাল্টিপল এনজাইমকে সে ফসফোরিলেশন, এই যে মাল্টিপল যে ফসফোরিলেশন হলো, তারা তখন এই কাজগুলা করবে। তারা এক নম্বর তারা কি করবে, ফার্স্ট হচ্ছে তারা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্ট আসবে, ভিতরে ঢোকাবে গ্লুকোজটাকে করাবে, গ্লুকোজ সেল। তারপরে কি করবে, প্রোটিন, তারা কি করবে প্রোটিন সিনথেসিস করবে, গ্লাইকোজেন গ্রোথ সেলের গ্রোথ করবে, গ্লাইকোজেন সিনথেসিস করবে, ফ্যাট সিনথেসিস করবে, প্রোটিন সিনথেসিস করবে, গ্লুকোজ ট্রান্সপোর্ট করবে আউটসাইড অফ দ্য সেল থেকে সেলের ভিতরে ঢুকিয়ে দেবে। তার মানে গ্লুকোজ এন্টার করবে ইনটু দ্য সেল, দিস ইজ গ্লুকোজ ট্রান্সপোর্টার। গ্লুকোজ ট্রান্সপোর্টটা তখন চলে যাবে সেল মেমব্রেনের কাছে, দেন গ্লুকোজ উইথ গ্লুকোজ ট্রান্সপোর্টার ইনটু দ্য সেল। তাহলে হচ্ছে ইনসুলিন, এই কথাটাকে বড় করে লিখেছি, তোমরা এটা পড়লে হবে। আমি শুধু বলে দিচ্ছি, দেখো ইনসুলিন রিসেপ্টরটা হচ্ছে থাকবে, তারা ডাইসালফাইড লিঙ্কেজ দ্বারা বন্ড থাকবে, আলফা সাইড থাকবে, আলফাটা থাকবে আউটসাইড অফ দ্য সেল মেমব্রেন, 2 বিটা থাকবে কোথায়, ইনটু দ্য সাইটোপ্লাজম। আলফা সাবইউনিট when the bind with আলফা সাবইউনিট, তখন বিটা সাবইউনিট ফসফোরিলেটেড হবে, অটোফসফেট হবে বিটা সাবইউনিট, অটোফসফোরিলেশন অফ দ্য বিটা তখন অ্যাক্টিভেট এ লোকাল টাইরোসিন কাইনেজ করবে, লোকাল টাইরোসিন কাইনেজকে, হুইচ কজেস অটোফসফোরিলেশন করবে আদার এনজাইম, যাদের মধ্যে আছে ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট লেখা ছিল। ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট হচ্ছে মাল্টিপল ইন্টারসেলুলার এনজাইমের হচ্ছে একটা সাবস্ট্রেট, মানে এদেরকে কি করবে, ফসফোরিলেশন করবে, কে করবে, কাইনেজ করবে। এর আগে কি ফসফোরিলেশন বিটা সাবইউনিট ছিল, তখন নেট ইফেক্ট তারা করবে, যেগুলো আমি দেখিয়ে কার্বোহাইড্রেট প্রোটিনের উপর কাজ। এখন ডিটেলস আবার পড়বো, ইনসুলিনের অ্যাকশন অন কার্বোহাইড্রেট, ফ্যাট এন্ড প্রোটিন মেটাবলিজম। এটা হচ্ছে উইদিন এর মধ্যে এই কাজগুলো এখানে কিভাবে করবে সেই কথাগুলোকে আবার বললাম ডেসক্রাইব করা আছে। এই কথা তোমরা যাতে বুঝতে অসুবিধা না হয় ফিগার পরে বলতে। ইনসুলিন ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ইনসুলিন ফাংশন হচ্ছে মেটাবলিক ফাংশন, কার্বোহাইড্রেট মেটাবলিজম, প্রোটিন মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম, এই দুইটা হচ্ছে তাদের পটাশিয়াম আপটেক করবে স্কেলেটাল মাসল এডিপোস টিস্যুতে, আর জেনারেলি হচ্ছে এটা হচ্ছে ওভারঅল দুইটা ফাংশন, যেটা এখানে শেষ। এটা সম্বন্ধে ডিটেলস আর কোনো
না, আমরা এখন ডিটেলস ডিসকাস করব কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর কি ফাংশন, প্রোটিন মেটাবলিজমের উপর ইনসুলিনের কি ফাংশন, ফ্যাট মেটাবলিজমের উপর ইনসুলিনের কি ফাংশন। ফার্স্টে আসো কার্বোহাইড্রেট। এখন একটা কথা তোমার ভাইভাতে তোমাদের জিজ্ঞাসা হয়, তুমি এক কথায় বলো কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর ইনসুলিন বলতে হবে সে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে, ইনক্রিজ না সরি কম, লোয়ার ব্লাড গ্লুকোজ লেভেল। বলতে পারে প্রোটিন সিনথেসিসের উপর তার কাজ, তখন তোমাদের বলতে হবে ইনক্রিজ প্রোটিন সিনথেসিস। তোমাদের যদি একইভাবে বলে ফ্যাটের উপর কার্বোহাইড্রেটের কি কাজ কথায় ভাইভাতে বলতে ফ্যাটকে স্টোর করে বা ডিপোজিশন করে, ফ্যাটকে লাইপোলাইসিস কিন্তু লাইপোজেনেসিস মানে হচ্ছে সে ফ্যাট তৈরি করে জমা রাখবে। এখন আমরা আসো তাহলে ফার্স্ট যেটা আমরা লোয়ার আমরা দেখি এই ব্লাড গ্লুকোজ লেভেল কোথা থেকে কিভাবে কমাচ্ছে। আমরা আগে বলেছি আমি 3টা অর্গানের উপর দেখাবো, লিভার, মাসল অন অ্যাডিপোজ টিস্যু, সেটা তোমাদের গাইডনেও আছে, সেটা তোমাদের জ্ঞানেও আছে, দেখে নিতে পারো তোমরা। আবার আরেকটা কথা বলি, তুমি যে বলেছো ব্লাড গ্লুকোজ লেভেল সেন্টেন্সে বলো, সেটা তুমি বলার জন্য বলছি র্যাপিড আপটেক, সে গ্লুকোজ গুলোকে ব্লাড থেকে সেলে ঢুকেছে, স্টোরেজ সেগুলোকে গ্লাইকো হিসেবে করছে, ইউজ মানে গ্লাইকোলাইসিস, তোমরা নিশ্চয় কি বলে গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজিস, এগুলো এগুলো তোমরা সবাই হ্যালো এগুলো বুঝলে আমার খুবই সোজা, এই কাজগুলো আসলে মেনলি এখানে আসবে। তাহলে র্যাপিড যদি আবার বলে একটা কথা কিভাবে করে আপটেক, স্টোরেজ, ইউজ গ্লুকোজকে মোস্ট টিস্যু অফ দ্য বডি। তবে আমরা স্পেশাল 3টার কথা করব, মাসেল, অ্যাডিপোজ, লিভার, কারণ আমাদের গাইডলাইনে 3টার কথাই ভালো করে দেওয়া, এই গ্লুকোজটাকে সে আপটেক, স্টোরেজ করবে সেই কথাটা এখানে বলা আছে। গ্লুকোজ কিন্তু ইনসুলিন সেলের জন্য লাগে না, ইনসুলিন কিন্তু সেল আছে যারা ইনসুলিন ছাড়াই গ্লুকোজ এন্ট্রি করতে, ব্রেন, তারপরে ধরো আরবিসি, মিউকোসা, কিডনি টিউবুল, এদের কিন্তু লাগবে না, গ্লুকোজ সরাসরি এন্ট্রি করতে পারে। প্রথমে আমরা আসছি মাসেলের মধ্যে, তা আমি বলছি এখন ব্লাড গ্লুকোজ লেভেল মাসেলের কাজ করে কিভাবে কমাবে সেই কথাটা। ফার্স্টে কথা হচ্ছে র্যাপিড আপটেক, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের আপটেক করলো, তাহলে কি করলো সে গ্লুকোজটাকে ব্লাড থেকে মাসেলের ভিতর ঢুকিয়ে দিল, এটা আপটেক। তারপর এটাকে গ্লাইকোলাইসিস করলো, এনার্জি হিসাবে ইউজ করে দিল, তাহলে গ্লুকোজটা আমার কি লেভেল কমে গেল যেহেতু এনার্জি করে দিল। কিংবা যদি বেশি হয় তখন সে গ্লাইকোলাইসিস করলো, মানে গ্লাইকোজেন জমা হবে, এটা হচ্ছে মাসেলের উপর আপটেক, ইউজ এন্ড স্টোরেজ। এখন এই আমরা কিন্তু কার্বোহাইড্রেট মেটাবলিজম পড়ছি, শুধু কি করবে এখানে একই কাজ করবে, তবে এখানে কিছুটা আমরা এখানে কিছুটা বর্ণনা আছে যেটা রিটেনে যদি তোমাদের যে তোমাদের শুধু কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপরে তখন কিন্তু তোমাদেরকে এই কথাগুলো সব দিয়ে দিতে হবে, এই কথাগুলো তখন তোমাদের একটু ডেসক্রাইব করতে হবে। এখানে একই কথা আছে, এনহ্যান্স করবে গ্লুকোজকে, কোন এনজাইমকে সে অ্যাক্টিভেট করে কাজটা করবে সেই এনজাইমের নামটা এখানে দেওয়া আছে গ্লুকোকাইনেজ। তোমরা যদি গ্লাইকোলাইসিস ও গ্লাইকোজেনোলাইসিস পড়ো, গ্লুকোনিওজেনেসিস পড়ো, প্রত্যেক এনজাইমের সঙ্গে তাহলে তোমরা আগে থেকে পরিচিত, যে এনজাইম গুলো আমার গ্লুকোজ লেভেল কমানোর জন্য কাজ করবে তাদের নামই এখানে আসবে, আর যারা গ্লুকোজ ইনসুলিন ইনহিবিট করবে। আবারও বলছি যারা ব্লাড গ্লুকোজ লেভেল কমবে সেই এনজাইম গুলোকে তারা স্টিমুলেট করবে ইনসুলিন, এনজাইম গুলো সাধারণত তোমার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে সেগুলাকে, যেমন যদি গ্লাইকোজেনোলাইসিস বলি তাহলে আমার যে এনজাইম গুলো আসবে সেগুলা হচ্ছে ইনসুলিন তাদেরকে হিট করবে, কারণ ইনসুলিন গ্লাইকোজেনোলাইসিস হতে, গ্লাইকোজেনোলাইসিস যদি হয়ে যায় তাহলে প্রচুর গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোনিওজেনেসিস ও ইনসুলিন হতে দিবে না, তাহলে গ্লুকোজ বেড়ে যাবে, তাহলে ওইখানকার এনজাইম গুলোকে ইনসুলিন কি করবে ইনহিবিট করবে। এখন আসো গ্লুকোজ কি করবে, গ্লুকোজকে স্টিমুলেট করে গ্লুকোজটাকে সেলের ভিতরে ঢুকে সেটাকে সে ট্র্যাপ করে রাখবে যাতে হতে না পারে। আর কি করবে, স্টোরেজ করবে, স্টোরেজ এখানে কিছু আমাদের মেকানিজম আছে কিভাবে করবে, সে এনজাইমটাকে স্টিমুলেট করে সে
করবে, যেটা তোমার মধ্যে ছিল, একই কথা আসবে মেনলি। ইনহিবিট করবে গ্লুকোনিওজেনেসিস, তার মানে গ্লুকোনিওজেনেসিস হতে যে এনজাইম গুলো আমাদের নিডেড সে ইনহিবিট করবে। গ্লাইকোজেন ব্রেকডাউন, যেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস বাই ইনঅ্যাক্টিভেটিং ফসফোরিলেজ এনজাইম। ফসফোরিলেজ এনজাইম হচ্ছে প্রথমে গ্লাইকোজেনকে ভাঙে, সে ইনহিবিট করবে। গ্লুকোনিওজেনেসিস হতে পারে, গ্লুকোনিওজেনেসিস হতে পারবে না, গ্লাইকোজেনোলাইসিস হতে পারবে না, এবং গ্লাইকোজেন হবে। ইস ইউজ অফ দ্য গ্লুকোজ গ্লাইকোলাইজ এনজাইমগুলোকে স্টিমুলেট, এবং তারপর যদি এক্সেস থেকে থাকে জমা করার পরে তাদেরকে সে কনভার্ট করবে ফ্যাটি অ্যাসিডে। প্রমোট কনভার্সন অফ দ্য গ্লুকোজ ইনটু ফ্যাটি অ্যাসিড। তারপরে যদি আমার সমস্ত কাজ করার পর, স্টোরেজ করার পরে এক্সেস থাকে, সেগুলো কনভার্ট করবে। তাহলে এখানে বলে দিলাম কোনটা লিভারের উপরে কি কাজ করবে ইনসুলিন, এবং ব্লাড গ্লুকোজ লেভেল কিভাবে কমাবে। এবার চলে আসি অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যুতে গ্লুকোজ কি করবে, আপটেক করবে গ্লুকোজ এবং গ্লাইকোজেনেসিস ফ্রম দ্য গ্লুকোজ। অ্যাডিপোজ টিস্যুতে গ্লুকোজ টেক হবে এবং সেটা হচ্ছে লিপিড তৈরি হবে, সেই গ্লুকোজ থেকে তারা লিপিড তৈরি করবে, সেখান থেকে তারা ফ্যাটি অ্যাসিড তৈরি করবে, সেখান থেকে তারা তৈরি করবে। জানি ফ্যাটি অ্যাসিড হচ্ছে গ্লিসারল মিন ট্রাইগ্লিসারিড, তাহলে ট্রাইগ্লিসারিড হচ্ছে ট্রাইগ্লিসারিড তৈরি করবে। এখন আসো প্রোটিন। এবার আমরা চলে গেলাম ফ্যাট, আমাদের শেষ। এখন আসলাম আমার প্রোটিন মেটাবলিজমে আসলাম। প্রোটিন মেটাবলিজমে সে কি করবে, প্রোটিন সিনথেসিস করবে এবং প্রোটিনটাকে ভাঙতে দিবে না, প্রিভেন্ট ডিগ্রেডেশন বা প্রোটিন ক্যাটাবলিজম, প্রোটিনকে ভাঙতে দিবে না। তাহলে প্রোটিন প্রমোটস, প্রোটিন একটা কথায় প্রোটিন সিনথেসিস করবে, প্রিভেন্ট দ্য ডিগ্রেডেশন, প্রোটিন না। এই প্রোটিনের কি কাজ করবে সেটা এখন বলছি। লিভারের উপরে প্রমোট করবে ট্রান্সপোর্ট অফ এ মানে acid, transport of amino acid into the cell, that means it acid blood into the cell liver, এবং সেই অ্যামাইনো অ্যাসিড থেকে সে কি করবে, ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে প্রোটিন সিনথেসিস করবে। ইনহিবিট প্রোটিন ক্যাটাবলিজম, প্রোটিন ব্রেকডাউন করতে না। ডিপ্রেস গ্লুকোজেনেসিস, গ্লুকোজ তৈরি, ফর্মেশন অফ গ্লুকোজ আদার দেন কার্বোহাইড্রেট। এটা অ্যামাইনো অ্যাসিড হতে পারে, গ্লিসারল থেকে হতে পারে, ফ্যাট থেকে হতে পারে, তাহলে সে গ্লুকোনিওজেনেসিস হতে দিবে না। তার গ্লুকোজেনেসিস হলে তো আমাদের গ্লুকোজ লেভেল বেড়ে, সেটাকে ডিপ্রেস করবে। তাহলে এটা হচ্ছে লিভারের মধ্যে আমাদের মেটাবলিজমে ইনসুলিনে কি কাজ করবে সেটা। মাসেলের মধ্যে এবার আসি। আমরা কিন্তু প্রতিটি অর্গান আলাদা আলাদা কার্বোহাইড্রেট, প্রোটিন, প্রমোট প্রোটিন সিনথেসিস স্টোরেজ কি কাজ করবে সে, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট, একই জিনিস যেটা লিভারে বলেছিলাম, স্টিমুলেট ট্রান্সক্রিপশন প্রসেস, কারণ আমরা জানি অ্যামাইনো অ্যাসিড থেকে যখন প্রোটিন তৈরি হবে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হবে, এবং ডিক্রিজ ক্যাটাবলিজম অফ দ্য মাসেল প্রোটিন। ট্রান্সলেশন প্রসেস মানে কিন্তু প্রোটিন সিনথেসিস করা, ডিক্রিজ ক্যাটাবলিজম অফ মাসেল প্রোটিন, মাসেল প্রোটিনকে ভাঙতে হবে না। তাহলে এই কথা একই কথা আসছে, একই রকম, কিন্তু লিখতে হবে তোমাদের আবার। ফ্যাট মেটাবলিজম এবার চলে আসি। ফ্যাট মেটাবলিজমে কি কাজ করবে, প্রমোট ফ্যাট সিনথেসিস এন্ড স্টোরেজ, তার মানে ফ্যাট সিনথেসিস করবে, ভাঙতে দিবে না, স্টোরেজ করবে। কি কাজ করবে, ইনসুলিন হেল্প ইন ফ্যাট স্টোরেজ ইন অ্যাডিপোজ সেল, ইনসুলিন ইনহিবিট দ্য অ্যাকশন অফ দ্য হরমোন লাইপেজ, যেটা একটা ইম্পর্টেন্ট হরমোন, যেটা লিপিডকে ভাঙে, যেটা হচ্ছে ফ্যাট। তাহলে এই হরমোন সেনসিটিভ লাইপেজকে সে ইনহিবিট করবে, ইনহিবিট করলে ট্রাইগ্লিসারাইড আর ভাঙবে না, সে স্টোরেজ থাকবে ফ্যাট সেলে। আবার কি করবে, গ্লুকোজ ট্রান্সপোর্ট ফ্যাট সেল, এবং তাদেরকে এই ফ্যাট সেলকে গ্লুকোজ ট্রান্সপোর্ট হবে ফ্যাট সেলে, এই গ্লুকোজ থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। ইনক্রিজ সিনথেসিস বাই ইনক্রিজিং সিনথেসিস অফ দ্য আলফা গ্লিসারল ফসফেট, একটা এনজাইম যেটা গ্লুকোজ থেকে করতে হেল্প করবে, এই এনজাইমটাকে সে স্টিমুলেট করবে। এটাকে আমি একটু কালার অন্যরকম করলে পারতাম। ইনক্রিজ ট্রাইগ্লিসারাইড সিনথেসিস, অর্থাৎ সে ফ্যাটকে সিনথেসিস করবে। তাহলে আমরা এখন আমাদের ফ্যাটের উপরে দেখি আরো কিছু আছে কিনা, না এটাই ফাংশন ছিল। তাহলে আমরা ইনসুলিনের ফাংশন, ইনসুলিন কিভাবে কি করবে, আমরা ওভারঅল যদি আমরা জিস্ট কথাতে আসি বলতে হবে, ইনসুলিন হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল করবে, প্রোটিন সিনথেসিস করবে এবং ট্রাইগ্লিসারাইড তৈরি কোনো দেবে না, এবং ফ্যাটকে সে জমা রাখবে। এখন আমি তোমাদের বলেছিলাম যে খুবই ইম্পর্টেন্ট তোমাদের আরেকটা, সেটা হচ্ছে কনসিকুয়েন্স
ইনসুলিন ডেফিসিয়েন্সি। যেহেতু আমি ফাংশন পড়িয়ে ফেলছি, এখন আমার কনসিকুয়েন্স অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি তোমাদের বুঝতে আমার পড়াতে সুবিধা হবে, সেজন্য আমি তোমাদের কনসিকুয়েন্স অফ ইনসুলিন ডেফিসিয়েন্সিতে চলে যাচ্ছি। তারপর আমরা আবার এখানে আসবো, ওটা খুব একটা ইস্যু না। এই যে ইনসুলিন, এখন দেখো আমি দুইভাবে এই জিনিসটা এনেছি, একটা হচ্ছে গ্যাননে একটা চার্ট করে দেওয়া আছে, আর এটা হচ্ছে গাইটন থেকে আমি আস্তে আস্তে করে ভেঙে ভেঙে লিখেছি। এখন তোমরা ইচ্ছা করলে ওই গাইটনের ওই গ্যাননের ওই চার্টটাই দিতে পারো, তো এটা বুঝতে পারলে তোমাদের ওইটা আর বোঝানোর দরকার হবে না। এটা আমি ভেঙে নিয়ে আসছি, আবারও বলছি এটা চার্টের মাধ্যমে পাবা। ইফেক্ট অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি, ফার্স্টে আমরা এখন তাহলে প্রোটিন, এই যে গ্লুকোজ, এই ফ্যাট, তিনটার উপরে আমার আলটিমেট কি রেজাল্ট হবে যদি ডেফিসিয়েন্সি হয় সেটা বলছি। অর্থাৎ অনেকটা বলতে পারো ডায়াবেটিস মেলাইটাসের একটা কমপ্লিকেশন ইফেক্টটা। ডিক্রিজ গ্লুকোজ, ব্লাড থেকে গ্লুকোজ কম আপটেক হলো, ব্লাডে হাইপারগ্লাইসেমিয়া হলো। হাইপারগ্লাইসেমিয়া মানে তো অবশ্যই জানো, ব্লাড গ্লুকোজ লেভেল, গ্লাইসোরিয়া হলো। যখন এই ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, তখন যদি তোমার রেনাল থ্রেশহোল্ড তোমার হচ্ছে ক্রস করে, যেটা হচ্ছে 180 গ্রাম পার ডিএল ছিল, তার উপরে চলে গেলে সমস্ত গ্লুকোজ গুলো তোমার কি হবে, ইউরিনে চলে আসবে, আমরা বলছি গ্লাইকোসোরিয়া হবে। গ্লাইকোসোরিয়া, যেহেতু গ্লুকোজ একটা অসমোটিক পার্টিকেল, সে যে গ্লাইকোসোরিয়া সে একা হবে, তখন অসমোটিক ডাইউরেসিস হবে, তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফ্লুইডকে বের করে দিবে, যার ফলে ইলেকট্রোলাইট ডিপ্লেশন হবে, ইলেকট্রোলাইট ডিক্রিজ হবে, যার ফলে ইলেকট্রোলাইট চলে গেলে ডিহাইড্রেশন হবে, কমা হবে, ডেথ হবে। এইটাই কথাবার্তা, বাকি সব জায়গায় এই যদি তোমরা মাথায় গেঁথে রাখো, বাড়লে ইউরিনে বাড়বে, ইউরিন গ্লুকোজ কখনো একা, সে অসমোটিক ডায়ালিসিস করবে, প্রচুর পরিমাণে ওয়াটার এবং ইলেকট্রোলাইট বের করে দিবে, হবে, কমা হবে, ডেথ হবে। অ্যাসিডোসিসটাই হচ্ছে তোমার সবচেয়ে খারাপ, যেটা তোমার ভ্যাসোডাইলেশন করে, হাইপোটেনশন করে। ইনক্রিজ প্রোটিন ক্যাটাগরি, এখন প্রচুর পরিমাণে প্রোটিন, আমাদের ইনসুলিন নাই, তাহলে আমার প্লাজমা অ্যামাইনো অ্যাসিড বেড়ে যাবে, কারণ প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড চলে আসলো। একইভাবে অ্যামাইনো থেকে নাইট্রোজেন হবে, এটা লস হবে, সে অসমোটিক ডায়ালিসিস করবে, কমা করবে, ডেথ করবে। মোটামুটি প্রোটিন আর হচ্ছে গ্লুকোজ একই। লিপিড হলে এটার একটু ব্যাপার আছে, এটাতে কি হবে দেখো, প্রচুর পরিমাণে ভেঙে গেল, তার মানে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড তৈরি আসলো, হাইড্রোলাইসিস হয়ে গেল স্টোরেজ ফ্যাট গুলো, ট্রাইগ্লিসারাইড, টিজি ট্রাইগ্লিসারাইড, ফ্রি ফ্যাটি অ্যাসিড ইনক্রিজ করবে, যেহেতু আমাদের ট্রাইগ্লিসারাইড ফ্যাট ভাঙবে, তখন প্লাজমা সবই বাড়বে। এখন আসে এই জায়গাটা, যখনই ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যাবে, তখন এই ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো অ্যাসিটাইল কোয়ে আমরা জানি কনভার্টেড হয়ে ক্রেবস সাইকেলে চলে যায়। যখন এক্সেস ফ্রি ফ্যাটি অ্যাসিড হবে, এক্সেস অ্যাসিটাইল কোয়ে হবে, এক্সেস অ্যাসিটাইল কোয়ে তোমার ক্রেবস সাইকেলে তখন এক্সেস হয়ে তখন এন্টার করতে পারে না, এক্সেস অ্যাসিটাইল কোয়ে তখন কি করবে, কনভার্টেড হবে কিটোন বডি, যেমন হচ্ছে নাম হচ্ছে কিছু আছে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, বিটা হাইড্রোক্সি বিটোরিক অ্যাসিড, অ্যাসিটোন, এই তিনটাকে আমরা কিটোন বডি বলি। যখনই অ্যাক্সেস হয়ে যাবে তারা তখন কিটোন বডিতে কনভার্টেড হয়ে যাবে, তখন কিটোন বডি তৈরি হবে, এটার নাম হচ্ছে কিটোজেনেসিস। কিটোজেনেসিস মানে কিটোন বডি তৈরি হওয়া। কিটোনিউরিয়া হবে, তখন আগে কিটোনেমিয়াটা বলি, প্রচুর পরিমাণে কিটো ব্লাডে চলে আসবে, নেমিয়া হবে। এই কিটোনেমিয়া যখন প্রচুর পরিমাণ আসবে, তখন তারা ইউরিনে চলে আসবে, কিটোন। একইভাবে ডিহাইড্রেশন করবে, অ্যাসিডোসিস করবে, কমা করবে, ডেথ করবে। তাহলে ইনসুলিন ফাংশনের সঙ্গে সঙ্গে আমি তোমাদের ডেফিসিয়েন্সি অফ দ্য ইনসুলিন হলে কি হবে সেটা বলে দিলাম। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের আসে, আমি একটা জ্ঞানন থেকে, এটাই হচ্ছে তোমার জ্ঞাননে এইভাবে লেখা আছে, ডিক্রিজ গ্লুকোজ আপটেক, হাইপারগ্লাইসেমিয়া, গ্লাইসোরিয়া, অসমোটিক, একই জিনিস। প্রোটিন হলে ইনক্রিজ প্লাজমা, এই ইউরিনে আসবে ডিহাইড্রেশন, কমা, ডেথ, ইনক্রিজ লাইপোলাইসিস। এটা তোমরা, আমি জ্ঞানন থেকে এটা লিখেছি, জ্ঞানন থেকে তোমরা দেখে নাও, তোমরা সুন্দর করে দেখতে পারবা। এখন মাঝে মাঝে একটা জিনিস আছে কনসিকুয়েন্স হাইপারগ্লাইসেমিয়া, তখন কিন্তু আমাদের পুরোটা আসবে না, শুধু আমাদের কার্বোহাইড্রেটের উপর এটা আসবে। কার্বোহাইড্রেটের উপরে এই জিনিসটা লিখতে হবে, গ্লুকোজ যেহেতু অসমোটিক ডায়ালিসিস করবে, এই প্রচুর পরিমাণে ফ্লুইড চলে যাবে, ইলেকট্রোলাইট যাবে, সেলুলার ডিহাইড্রেশন হবে। আর কি হবে, কজেস লস অফ দ্য গ্লুকোজ ইন দ্য ইউরিন করবে, অসমোটিক ডায়ালিসিস করবে, বডি ফ্লুইডের মধ্যে কি করবে, ইলেকট্রোলাইট ডিপ্লেশন করবে। আর হচ্ছে লং টার্মে কি করবে, লং টার্ম শুধু আমি বলতে হাইপারগ্লাইসেমিয়া, ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে আমরা ফ্যাট প্রোটিন সব বলবো, হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে গ্লুকোজ বেড়ে গেলে কি করবে, লং টার্ম যদি আমার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানো থাকে, ওইগুলো কিন্তু আগেই তোমাদের আমি বলেছি, সেজন্য আর এত ডিটেলস বললাম না। লং টার্ম যদি ইনক্রিজ করে তাহলে ড্যামেজ করবে মেনি টিস্যু, বিশেষ করে ব্লাড গুলোকে ড্যামেজ করে দেবে,
গ্লুকোজ, তখন ভাস্কুলার ইনজুরি হবে। সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের সঙ্গে মেনলি, অবশ্যই হাইপারগ্লাইসেমিয়া ডায়াবেটিস মেলাইটাস বলি। হার্ট অ্যাটাক করবে, স্ট্রোক করবে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, যেটা আমরা বলছি ক্রনিক রেনাল ফেলিওর করবে, ব্লাইন্ডনেস করবে। তাহলে আমরা যদি আরো আছে কিনা একটু দেখি, যেহেতু আমরা যদি কনসিকুয়েন্স অফ হাইপারগ্লাইসেমিয়া বলতে, তাহলে আমাদের ওইখান থেকে হাইপারগ্লাইসেমিয়া হলে যে আমাদের সেলুলার ডিহাইড্রেশন হবে, এর জন্য কিন্তু সেলুলার ডিহাইড্রেশন হয় বলে ডায়াবেটিসে আমরা 3টা পিপি দিয়ে সাইন সিমটম বলি, পলিডিপসিয়া, পলিইউরিয়া, আর একটা হচ্ছে পলিফেজিয়া। পলিইউরিয়া হচ্ছে এক্সেস পরিমাণে ইউরিন পাস করা, ডিপসিয়া হচ্ছে এক্সেস ওয়াটার থার্স্ট, এক্সেসিভ থার্স্ট, পলিফেজিয়া হচ্ছে এক্সেসিভ খাবার ইনটেক। এই 3টাকে আমরা পি দিয়ে আমরা এদেরকে বলি। তার কারণ হচ্ছে সেলুলার ডিহাইড্রেশন হয়, সেজন্য থার্স্ট বেশি হয়, সেজন্য তোমার পলিইউরিয়া কেন হবে সেটা তো বুঝতেই পারছো, যেহেতু অসমোলাইসিস হচ্ছে। পলিফেজিয়া হয় তোমার ইন্টারনাল সেলুলার ডিহাইড্রেশনের জন্যই তোমার হয়। তাহলে কনসিকুয়েন্স যদি আসে, তাহলে তোমরা এটা, আমি এই কথাগুলো আগেই বলেছি, অসমোটিক ডায়াগনোসিস হবে, সেলুলার ডিহাইড্রেশন, গ্লাইকোসোরিয়া হবে, আবার এখানে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স হবে, সেটা লং টার্মের কথাটা একটু লিখে দিলে হবে। এখন আমরা আসি মেকানিজম অফ ইনসুলিন সিক্রেশন। তোমাদের সবগুলো একটু আমি ধরিয়ে দিব যাতে তোমরা বাসায় গিয়ে মতো। এখন তোমরা আগে বলো, তোমরা কি বুঝতে পারছো কি পারছো না, কি সমস্যা হচ্ছে সেটা আগে বলো। হ্যালো, Yes, ma'am. সবাই কি বুঝতে পারছো নাকি? No, ma'am. বোঝা যাচ্ছে না। বেশি দ্রুত একটু কথা বলি, যদি কোথাও যদি কথা বলে ফেলছি, বুঝতে পারো না, অবশ্যই আমাকে অবশ্যই বলবা, ঠিক আছে? ওকে ম্যাম। আমি একটু কথা বলার জন্য এখন আসো মেকানিজম অফ ইনসুলিন সিক্রেশন। মেকানিজম অফ ইনসুলিন সিক্রেশন আগে ছবি দেখাই, তোমাদের ছবি দেখলে সব কিছু ক্লিয়ার। এটা মানেটা কি, এটা হচ্ছে ইনসুলিন কিভাবে সিক্রেশন হচ্ছে সেটা আমি বলতে চাচ্ছি। আমি এতদিন এর আগে বলেছি ইনসুলিন কিভাবে কাজ করবে, এখন আমি বলছি ইনসুলিন কিভাবে বিটা সেল থেকে সিক্রেশন হবে। তখন আমি বলেছিলাম ইনসুলিন কিভাবে টার্গেট সেলের উপর কাজ করবে। ইনসুলিন কিভাবে দেখো এসে হবে, প্রথমে হচ্ছে যে ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেলে কিন্তু ইনসুলিন সিক্রেশন হবে। যখনই ব্লাড গ্লুকোজ লেভেল যে বেড়ে যাবে, তখন কি করবে, গ্লুকোজটা আমার কি করবে, সেলের ভিতরে ঢুকবে। সেলের ঢুকার জন্য এটা মেকানিজম, এটা একটা গ্লুটো ট্রান্সপোর্টারের মাধ্যমে ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে ঢুকবে। ঢুকার পরে দেখো গ্লুকোজটা সেখানে গ্লুকোজ 6 ফসফেটে সে কি করবে, কনভার্টেড হবে। গ্লুকোজ 6 ফসফেট তখন অক্সিডেশন হবে, অক্সিডেশন হলে পরিমাণে এটিপি তৈরি হবে। এই এটিপি যখন তৈরি হবে, এটিপি কি করবে, পটাশিয়াম চ্যানেল যে এখানে থাকে সেগুলোকে বন্ধ করে দিবে, ক্লোজ করে দিবে। ক্লোজ করে দিলে এখানে পটাশিয়াম লেভেল বেড়ে যাবে, পটাশিয়াম একটা পজিটিভ আয়ন, যখনই বেড়ে যাবে ডিপোলারাইজেশন হবে ব্রেনের মধ্যে, হলে ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন করবে। যখনই ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, এই ক্যালসিয়াম কি করবে, এই যে সেলের ভিতরে ভেসিকেলের মধ্যে ইনসুলিন গুলো ছিল, এই ইনসুলিনের গুলো ভেসিকেল গুলোকে তারা নিয়ে আসবে সেল মেমব্রেনে, সেখানে নিয়ে এক্সোসাইটোসিসের মাধ্যমে ইনসুলিন গুলোকে বাইরে বের করে দেবে। এই জিনিসটাকে এখানে লেখা, এখানে এবার আমরা একটা বর্ণনা দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। mechanism of insulin secretion, beta cell have a large number of glucose transporter, যেটা নাম হচ্ছে GLUT2 থাকবে। once inside the cell GLUT2 এর মাধ্যমে গ্লুকোজ ইনফ্লাক্স করবে। once inside the cell glucose is phosphorylated to glucose 6 phosphate, সেটা গ্লুকোকাইনেজ এনজাইমের মাধ্যমে হবে। গ্লুকোজ 6 ফসফেট অক্সিডাইজ হবে, অক্সিডাইজ হয়ে করবে, এই এটিপি ইনহিবিট করবে এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেল অফ দ্য সেল, ইনহিবিট করে দিবে। যখন ইনহিবিট যাবে তখন ডিপোলারাইজেশন, তখন ওপেনিং অফ ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, তখন ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা হয়ে গেল। ক্যালসিয়াম যখনই আসবে তখনই মনে করবে যে ক্যালসিয়ামের একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে সিক্রেশন করা, তখন ওপেনিং অফ দ্য ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল কি করবে, আমার সেনসিটিভ টু মেমব্রেন ভোল্টেজ আছে মেমব্রেন, এখন প্রডিউস দ্য ইনফ্লাক্স স্টিমুলেট দ্য ফিশন অফ দ্য ডক্ট, ইনসুলিনকে ডক করে মানে এসে করে নিয়ে আসবে তোমার মেমব্রেনের কাছে, এনে এক্সোসাইট করে দেবে। আচ্ছা এখন আসো আমরা ডায়াবেটিস মেলাইটাসের আগে আমি কিছু জিনিস তোমাদের স্কিপ করে চলে আসছিলাম, দেখি কি জিনিস স্কিপ করে চলে আসছিলাম। এটা তোমরা ইনসুলিন ইনসুলিন কমাবে, এটা খুব বেশি না। ব্লাড গ্লুকোজ লেভেল রেগুলেশন, আচ্ছা ব্লাড গ্লুকোজ লেভেল রেগুলেশন তোমার ডিটেনে আসে, এটাও আসে খুব একটা বেশি না আসলে, আচ্ছা ঠিক আছে বাদ দাও, এটা আসবে যে
আমরা আমরা তো এখানে বলছি আমরা মিলিগ্রাম পার ডিএলএ, যদি এখন কিন্তু আমরা মিলিমোল পার লিটারে এটাকে সবসময় আমরা এখন ক্যালকুলেট করি, বা আমাদের যে ইনভেস্টিগেশন করা মোল পার লিটারে। তোমাদের বইয়ে গাইডলাইনে আছে মিলিগ্রাম পার ডিএলএ, আমি মিলিগ্রাম মেনলি ওরা বলছে থেকে 90 ফাস্টিং এ থাকবে, এবং এটা যদি বেড়ে যায় আপার এটা হচ্ছে 120 পর্যন্ত, হ্যাঁ, ডিউরিং দ্য ফার্স্ট আওয়ার অথবা দিস কনসেন্ট্রেশন ইনক্রিজ। আচ্ছা, এটা হচ্ছে ফাস্টিং এত থাকবে, মানে বিফোর ব্রেকফাস্ট মানে ফাস্টিং। আর যদি তোমার ফার্স্ট আওয়ার খাবারের ফার্স্ট আওয়ারে এটা বেড়ে তোমার 140 পার ডিএল হতে পারে। এখন আসো এটাকে মেনলি আমরা কিভাবে, এগুলো তোমাদের বায়োকেমিস্ট্রিতে খুব সুন্দরভাবে পড়াবে। এখন আমরা পড়বো মেনলি কিভাবে এই যে আমরা ব্লাড গ্লুকোজ লেভেলটা কন্ট্রোল বা কিভাবে রেগুলেটেড হচ্ছে। ফার্স্ট হচ্ছে লিভার। লিভার হচ্ছে ইম্পর্টেন্ট একটা গ্লুকোজ বাফার সিস্টেম। যখনই গ্লুকোজ তোমার ব্লাডে কমে যাবে, এটা তোমাদের তোমরা নিজের একটু লিখে দিও, আমি এটা এত বড়টা লিখে নাই। যখনই ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাবে সঙ্গে সঙ্গে গ্লাইকোজেন ব্রেকডাউন হবে। গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে প্রচুর পরিমাণে গ্লুকোজ লিভারে দেবে ব্লাডে। ব্লাডে লেভেল যখন সমস্ত গ্লুকোজকে সে গ্লাইকোজেন হিসাবে, তাহলে চলে গেল ইনক্রিজ ডিক্রিজ হলে লিভার কি করবে, ইনসুলিন এন্ড গ্লুকাগন। এবার চলে আসো, ইনসুলিন গ্লুকাগন দুইটা বিপরীত অপোজিট অ্যাকশন দুইটার। ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল, যদি কখনো ব্লাড গ্লুকোজ বেড়ে যায় তখন ইনসুলিন সিক্রেশন বেড়ে যাবে, সে ব্লাড গ্লুকোজ লেভেল কম। গ্লুকাগন কি যখন ব্লাড গ্লুকোজ লেভেল যখন কমে যাবে তখন সিক্রেশন হবে, গ্লুকাগন তখন ব্লাড গ্লুকোজ লেভেল। তাহলে দুইটা যেহেতু অপোজিট অ্যাকশন, এই দুইটা হরমোন আমার ব্লাড গ্লুকোজ লেভেল। তোমাদের আগেও বলেছি, তোমাদের যদি বলে কোন হরমোন ব্লাড লেভেল কমাবে, যা ইচ্ছা তাই বলো, তোমরা কিন্তু মনে রাখবে একটা হরমোনই কমাবে, ইনসুলিন। বাকি সব বাড়াবে। সবচেয়ে বেশি বাড়ায় গ্লুকাগন, তারপরে বাড়াবে তোমার, তারপরে বাড়াবে কর্টিসল, মাঝে মাঝে, তারপরে বাড়াবে তোমার গ্রোথ হরমোন, তারপরে থাইরয়েড হরমোন। এবং তাদের কিন্তু মেকানিজম অফ অ্যাকশন, গ্লুকোজ বাড়ানোর মেকানিজম অফ অ্যাকশন প্রত্যেকটা আলাদা। তুমি গদবাধা বলে দিতে পারবা না যে তারা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস করবে, তারা গ্লুকোনিওজেনোসিস করবে, তারা আপটেক কমিয়ে দিবে, পারবা না। কারণ তুমি বই খুলে দেখ, থাইরয়েড হরমোন একভাবে গ্লুকোজ কমাবে, গ্রোথ হরমোন একভাবে গ্লুকোজ বাড়াবে করবে, কেউ ইউটিলাইজেশন বাড়াবে, কেউ গ্লুকোনিওজেনেসিস করবে, কেউ গ্লাইকোজেনোলাইসিস করবে, এদের কিন্তু আলাদা মেকানিজম। আরেকটা হচ্ছে যখন সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া যদি তোমার হয়, তোমার সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে এপিনেফ্রিন সিক্রেশন হবে। এই এপিনেফ্রিন তখন থেকে প্রচুর পরিমাণে গ্লুকোজ থেকে বের দেবে, তাহলে আমার হাইপোগ্লাইসেমিয়া কারেকশন হবে। এগুলো মেকানিজম হচ্ছে। আরেকটা দুইটা হরমোনের কথা এখানে বলছে, গ্রোথ হরমোন কর্টিসল, যেটা তুমি এসেছো, তারা কি করে তখন তারা কাজ করবে, এবং তারা কি করবে ব্লাড গ্লুকোজ লেভেল ডিক্রিজ করবে, ইউটিলাইজেশনটা কমিয়ে দেবে, ডিক্রিজ দ্য রেট অফ দ্য গ্লুকোজ ইউটিলাইজেশন মোস্ট অফ দ্য সেল। তারা গ্লুকোজ ইউটিলাইজেশন যদি কমে যায় তখন তোমার রিটার্ন টু দ্য গ্লুকোজ লেভেল নরমাল। তাহলে এখান থেকে দেখলাম লিভার জিনিসটা দেখলাম আমরা কি, তাহলে লিভারের কথা ফার্স্টে বলবো, ইনসুলিন গ্লুকাগনের কথা বলবো, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশনের কথা বলবো, এবং গ্রোথ হরমোন কথা বলবো, এবং তোমরা একটা ডিটেইল বলবা। এটা ইনসুলিন ডেফিসিয়েন্সি পড়ে ফেলছি। এখন আমরা চলে যাই ডায়াবেটিস মেলিটাস। আচ্ছা, ডায়াবেটিস যেটা তোমাদের এটা ক্লিনিক্যাল সাবজেক্টের পড়বা, সুন্দর মতো ভালো মতো পড়বা, তবে বইকে যেটুকু সেটুকু আমি বলছি। ডায়াবেটিস মেলিটাসটা কেন হবে? অবশ্যই যেহেতু ইনসুলিন থাকবে না, আমার ইম্পেয়ার্ড হবে মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। আইদার ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন সিক্রেশন অর ডিক্রিজ সেন্সিটিভিটি টিস্যু টু ইনসুলিন। আমরা যে বললাম লিভারে ইনসুলিন আমাদের গ্লুকোজ এন্ট্রি করবে, আমরা বলেছি কি যেন বলে করবে, কিন্তু অনেক কিছু কারণ আছে, তখন দেখা যায় যে ইনসুলিন যে আমার লিভারে ঢুকাবে বা স্কেলেটাল মাসেলে ঢুকাবে বা এডিপোস ঢুকাবে, এটা ঢুকাতে পারে না, কারণ ইনসুলিনের সেন্সিটিভিটি ওই সেলগুলোতে কমে যায়। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কজ ওবেসিটি, আরো অনেকগুলো বইয়ের মধ্যে আছে, আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট ওবেসিটি হলে অনেক সময় ইনসুলিন গুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়। ইনসুলিন গুলো তাদের যে কাজ ছিল, যেটা গ্লুকোজকে এন্ট্রি করানো, সেটা তারা করতে পারে, কারণ ইনসুলিন ওই সেলগুলোতে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। তখনও তোমার ইনসুলিন লেভেল ব্লাডে তখন বেশি থাকে। গ্লুকোজকে আগে তো গ্লুকোজকে সবার প্রথমে তো আমার সেলের ভিতরে এন্ট্রি করতে হবে। ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ ইনটু দ্য সেল, ফার্স্ট কথাই ছিল আপটেক অফ দ্য গ্লুকোজ। গ্লুকোজ যদি আপটেক না
তোমার গ্লাইকোলাইসিসও করতে পারবে না, গ্লাইকোজেন সিনথেসিস করতে পারবে না, কিছুই করতে পারবে না। তাহলে সেনসিটিভিটি মানে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন সেলগুলোর মধ্যে গ্লুকোজ আচ্ছা এখন আসো সরি, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আছে, টাইপ 2 আমাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আমাদের আসলে বেশি। টাইপ 1 সাধারণত ইনসুলিন যদি বিটা সেলের কোনো কারণে ইনসুলিন একেবারেই তৈরি না হয় সেটাকে টাইপ 1 বলা হয়। এরা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, এদেরকে ইনসুলিন ট্রিটমেন্ট দিতে হবে। যাতে আমার ইনসুলিন নাই তো যেটা সেটা ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য মেইনলি হয়। এটাকে আমরা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস যেটা বেশি হয়, এটাকে আমরা এক্সারসাইজ করতে বলি বা ওরাল ড্রাগ দেই, তারপর আমরা ইনসুলিন দিই, আগে ওগুলা দিই। এখানে আমাদের গাইডলাইনে এরকম একটা পার্থক্য লেখা আছে, টাইপ 1 হচ্ছে লেস দেন 20 ইয়ার্স হবে, মোর দেন হবে, ইনসুলিন লো থাকবে, ইনসুলিন নরমাল অথবা হাই থাকবে। যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্ট হবে, ইনসুলিনে সবসময় হাইও থাকতে পারে। গ্লুকোজ দুইটা ক্ষেত্রে বেশি থাকবে, ইনসুলিন সেনসিটিভিটি নরমাল এন্ড রিডিউস। এখানে ইনসুলিন বিটা সেল থেকে কোনো একটা কারণে তৈরি হবে না, সেটা অটোইমিউন ডিজিজ হতে পারে, কারণে হতে পারে। থেরাপি হচ্ছে ইনসুলিন, এটা আমরা ওয়েট ড্রাগ, তারপর ইনসুলিনে যাব। আগে আমরা ড্রাগ দিতে বলি। ডায়াগনোসিস আমরা এখানে লিখেছি কিন্তু আমরা পড়বো না, কারণ তুমি বায়োকেমিস্ট্রি খুব সুন্দর বা এর মধ্যে মনে পড়েও ফেলছো। কমপ্লিকেশন গুলো এটাও আমাদের খুব, ডায়াবেটিস মেলাইটাসে কমপ্লিকেশন খুব একটা ধরে না, তারপরেও বইয়ে যেতে আছে কিছু জিনিস আমি লিখে আসছি। ইসকেমিয়া হবে, হার্ট অ্যাটাক, স্ট্রোক হবে, যে কথাগুলো আগে, রেটিনোপ্যাথি হবে, গ্যাংগ্রিন অন দা লিম্বে গ্যাংগ্রিন হবে, পেরিফেরি হবে, হাইপারটেনশন হবে। আচ্ছা ইনসুলিন অনেক সময় বেশি সিক্রেশন, যদি বিটা সেলে যদি কোনো টিউমার হয় তখন হয়। ইনসুলিন বেশি হলে পেশেন্ট হবে। এটাও তোমাদের বই আছে, এগুলো সব নেট প্রবলেম। আচ্ছা এগুলো তোমাদের বইয়ে আছে, এগুলো খুব একটা ধরে না, বলতে গেলে ধরে না, তেও আছে দিয়ে দিলাম। যদি গ্যাংগ্রিন হচ্ছে পায়ের পচন বলে, তোমার হাত পা অনেক সময় ঘা হয়ে তোমার ওইটা একদম হয়ে সেল ড্যামেজ, তোমার ঘা হয়ে যায়। গ্যাংগ্রিন হচ্ছে আমরা এক ধরনের বলি পচন, গ্যাংগ্রিন মানে হচ্ছে পচন। তখন পচন হলে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেলে ওই জায়গাটা ব্লাড সাপ্লাই থাকে না, নিউট্রিশন থাকে না, তখন ওই জায়গাটা পচে যায়। তখন অনেক সময়, আর এটা একবার যদি গ্যাংগ্রিন কোনো জায়গা হয় দ্রুত এখান থেকে ইনফেকশন হয়ে যায়, তখন খুব দ্রুত স্প্রেড করে যায়। যাতে স্প্রেড না করে অন্যান্য জায়গায়, আমরা সাধারণত ওরকম লেভেলে গেলে আমরা সাধারণত হাত পা কেটে ফেলি। মেইন ট্রিটমেন্ট হচ্ছে হাত কেটে ফেলা। দেখবা ডায়াবেটিস পেশেন্টদের গ্যাংগ্রিন বেশি থাকে, অনেক মেকানিজম আছে, গ্লুকোজ যত বেশি থাকে তত ব্যাকটেরিয়া বেশি হয়, তত বেশি গ্যাংগ্রিন দিতে কথা, তাদের সেন্সেশন কম থাকে। কম থাকার জন্য তারা পেইনটা কম পায়, তো তখন তাদের মধ্যে অনেক সময় ইগনোর করে, তখন ওইটা ইনফেকশনটা বাড়ে। আরো অনেক কারণ আছে গ্যাংগ্রিন হয় ওদের বেশি। আচ্ছা এবার আসলে গ্লুকাগনে চলে আসছে আমরা। গ্লুকাগন হচ্ছে আমার আলফা সেল থেকে যেটা সিক্রেশন হচ্ছে, সেটা নাম ছিল গ্লুকাগনে। মেইনলি আমরা কি পড়বো? গ্লুকাগনে মেইনলি আমরা পড়বো ফাংশনের মধ্যে কি করবে, আমি প্রথমে গ্লুকাগন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। একটা খুবই ইম্পর্টেন্ট দুইটা মাধ্যম পরিমাণ ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। দেখো দুইটা ইম্পর্টেন্ট জিনিসকে সে স্টিমুলেট করে, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন জেনেসিস, যেটা ফ্রি ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড থেকে সে কার্বোহাইড্রেট তৈরি করবে, সে ইনক্রিজ করবে ব্লাড গ্লুকোজ লেভেল। মেইন ফাংশন সেটা দুইটা ওয়েতে করবে, গ্লাইকোজেনোলাইসিস করবে, গ্লুকোনিওজেনেসিস করবে। আর কি করবে? এগুলা ফাংশনটা আগে বলছি, এগুলো খুবই ফাংশনটাকে আমরা গুরুত্ব দিই না, তবে আছে বলে দেওয়া। প্রোটিন ইনক্রিজ ডিক্রিজ করবে লাইপো, পুরো হচ্ছে এটি অপোজিট অফ ইনসুলিন। লাইপোলাইসিস বাড়াবে, স্টোরেজ কমিয়ে দিবে, লাইপোজেনেসিস কমিয়ে দিবে। তার মানে সে প্রচুর পরিমাণে ফ্যাট বাড়াবে, ফ্যাটি অ্যাসিড বাড়াবে। হলো মেইন ফাংশন। তবে তোমাদের হাই কনসেন্ট্রেশন গ্লুকাগন কিছু কাজ করে, সেটা হচ্ছে তোমার স্ট্রেংথ, হার্টের স্ট্রেংথ বাড়ায়, ব্লাড ফ্লো বাড়াবে, বাইল সিক্রেশন বাড়াবে, ইনহিবিট করবে। এগুলো হচ্ছে হাই ফ্লো যদি বলা হয় তখন ফাংশন ওইটাই। রেগুলেশন এত কিছু বলতে হবে না, রেগুলেশন তো তোমরা বুঝবাই। রেগুলেশন মনে হচ্ছে যখন তোমরা দেখো যখন হাই ব্লাড গ্লুকোজ লেভেল হবে, গ্লুকাগন সিক্রেশন কমে যাবে। আমি যে ব্লাড গ্লুকোজ রেগুলেশনে
যখন ব্লাডে অ্যামাইনো অ্যাসিড আসবে তখন গ্লুকাগন সিক্রেশন, ইন কেস ব্লাড অ্যামাইনো অ্যাসিড যখন আসবে তখন গ্লুকাগন সিক্রেশন বাড়বে। আর এক্সারসাইজ স্টিমুলেট দ্য গ্লুকাগন সিক্রেশন, এটুকু আছে। এবার আসো আমাদের লাস্ট, সেটা হলো সোমাটোস্টেটিন, ইনহিবিটরি হরমোন যেটা ডেল্টা সেল থেকে আসে। সেটা কি কাজ করে? ডিক্রিজ করবে বোথ ইনসুলিন গ্লুকাগন সিক্রেশন। তার কাজ হচ্ছে সবকিছু কমিয়ে দেওয়া, সবকিছু কমিয়ে দেওয়া। ইনসুলিন কমিয়ে দেয়, গ্লুকাগন সিক্রেশন কমিয়ে দেবে, মোটিলিটি অফ দ্য স্টমাক ডিক্রিজ করবে, ডিওডোনাম গল মোটিলিটি দেবে, ডিক্রিজ বোথ সিক্রেশন অ্যাবজর্পশন ফ্রম দ্য জিআই ট্র্যাক্ট। ফাংশন হচ্ছে ইনহিবিটরি। এটা খুবই একটা সোমাটোস্টেটিনের ফাংশন খুব কোথাও কোনো জায়গায় আমাদের খুব একটা লাগেও না, এটা ফাংশনটা আমাদের জানার বলা। তাহলে হচ্ছে তোমার মোটিলিটি কমিয়ে, সিক্রেশন অ্যাবজর্পশন কমিয়ে দিবে। আমি একটু সামনে আবার আসবো। আচ্ছা, এবার একটু সামনে আসি। তোমাদের আমরা যে প্রশ্নগুলো ছিল এগুলো সম্বন্ধে আমরা কতটুকু পড়েছি সেটা একটু দেখি। আচ্ছা, দেখো প্যানক্রিয়াটিক, আমরা সেলগুলো পড়েছিলাম, সেলগুলো বলেছি বায়োকেমিস্ট্রি বায়োসিনথেসিস, সেটা যেটা হচ্ছে তিনটা চেইন থাকে, এ চেইন, বি চেইন, সি চেইন। এ চেইন, বি আর সি চেইন হচ্ছে আলাদা হয়ে যাবে এই তো ইনসুলিন থেকে। এটা হচ্ছে, তাহলে এটা বলছি বায়োলজিক্যাল অ্যাকশন বলছি, সেল, লিভার, এডিপোস কিভাবে ইনসুলিন কাজ করবে সেটা বলছি। ইনসুলিন কিভাবে রিসেপ্টর করে, কি রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে কিভাবে ইফেক্ট করবে সেটা বলেছি। মেকানিজম অফ ইনসুলিন সিক্রেশন বলেছি, যেটা হচ্ছে এটিপি তোমার হচ্ছে পটাশিয়াম চ্যানেলটাকে ক্লোজ করে করবে। ইফেক্ট অফ ইনসুফিসিয়েন্সি বলেছি, কনসিকোয়েন্স অফ হাইপারগ্লাইসেমিয়া বলেছি, কমপ্লিকেশন ডায়াবেটিস মেলাইটাস বলেছি, রিলেশন ছিল ডায়াবেটিস মেলাইটাসে। ইফেক্ট অফ ইনসুলিন একটু কম বলেছি, এটা খুব একটা ধরে না। আচ্ছা, আর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া খুব একটা, এটা মনে হয় তোমাদের যত আছে। হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে ব্লাড গ্লুকোজ কমে যাবে, সেটা হাইপোগ্লাইসেমিয়া। সোয়েটিং হবে, পালপিটেশন হবে, তখন তোমাদের যে অ্যাংজাইটি হবে, তারপর হচ্ছে তোমার কনসেন্ট্রেশন কমে যাবে, এই ধরনের কিছু সিমটম হতে পারে যদি আমরা ডায়াবেটিস পেশেন্টদেরকে, আমরা যারা ডায়াবেটিস পেশেন্টদের তাদেরকে কিন্তু খাবার খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। তাদের হচ্ছে যদি খাবার নির্দিষ্ট সময় না খায়, কিংবা অতিরিক্ত এক্সারসাইজ বা সার্জারি বা কোনো ইমোশনাল কেসে তোমার অনেক হচ্ছে যে তোমার হচ্ছে যে ব্লাড গ্লুকোজ লেভেল, তখন হচ্ছে তোমার হচ্ছে ইনসুলিন সিক্রেশন বেড়ে যায়, তখন ব্লাড গ্লুকোজ লেভেল কমে যেতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। ডায়াবেটিস মেলিটাস পেশেন্টদের সবসময় বলা হয়, তাদেরকে শিখে দেওয়া হয় যে হাইপোগ্লাইসেমিয়া হলে কিভাবে বুঝবে, কারণ হচ্ছে গ্লাইসেমিয়া হওয়ার চান্স অনেক বেশি থাকে সেজন্য। আর এটা পড়েছি অ্যাকশন অফ দ্য গ্লুকোজ, এফেক্টিং গ্লুকাগন সিক্রেশন, অ্যাকশন অফ দ্য সোমাটোস্টেটিন পড়েছি। তাহলে আমাদের এই সাথে কোনো ধরনের তোমাদের এসে আছে কিনা সেটা একটা জিনিস একটু বলতে চাচ্ছি, পাই কিনা। আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড পড়ে না, এটা মনে হয় পরে কেটে দিয়েছে। তাহলে হরমোন কারা কারা ইনসুলিন সিক্রেশন করাবে? কার্বোহাইড্রেট খাবার খেলে, গ্লুকোজ খাবার বেশি খেলে, ফ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যদি বেশি থাকে তাহলে হরমোন, গ্রোথ হরমোন, কর্টিসল, প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশন, বিটা অ্যাড্রিনার্জিক অ্যাক্টিভিটি কমাবে কে? লো ব্লাড গ্লুকোজ লেভেল, ফাস্টিং, সোমাটোস্টেটিক হরমোন বাড়াবে, গ্যাস্ট্রিন, সিকেটিন, কোলেসিস্টোকাইনিন, এগুলো সব হচ্ছে বাড়াবে। আচ্ছা, আজকে এটুকু পর্যন্ত। তোমাদের যে কারো নিশ্চয়ই কোনো প্রবলেম নেই, কালকে আবার 9টার সময় ঢুকে যায়, কালকে আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো, ঠিক আছে? ম্যাডাম এই কার্ড কি শেষ? এই কার্ড, হ্যাঁ, ইনসুলিন দিয়ে এই কার্ড শেষ। এই কার্ডের মধ্যে আমরা অবশ্য এটাকে ধরি, তো হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে ধরি। রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা এন্ডোক্রাইনের মধ্যে ধরি। রিপ্রোডাক্টিভ সিস্টেম শেষ হলে তোমাদের এই কার্ড শেষ। তারপরে তোমাদের নার্ভাস সিস্টেম হচ্ছে আলাদা কার্ড। আমরা এই কার্ডে হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম প্লাস রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা একসঙ্গে পরীক্ষা নিই কার্ডটা। সেহেতু তোমাদের রিপ্রোডাক্টিভ শেষ হওয়ার পরে রিপ্রোডাক্টিভ তোমাদের হবে। কালকে একটা ক্লাস হবে, তারপরে 2টা ক্লাস হবে ফিমেলের উপরে। তাহলে তোমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম শেষ হবে, তখন তোমাদের এই কার্ড শেষ। তারপর তোমার নার্ভাস সিস্টেম আবার পরে দিয়ে শুরু করতে পারবা। তারপর শুধু নার্ভাস সিস্টেমটাই বাকি থাকবে, তাই না? হ্যাঁ, শুধু নার্ভাস সিস্টেম তারপর বাকি থাকবে। নার্ভাস সিস্টেমের সঙ্গে স্পেশাল সেন্সার কি, নার্ভাস সিস্টেম বাকি থাকবে। আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম শেষ করে ফেললে তারপরে শুধুমাত্র নার্ভাস সিস্টেমের কার্ডটা বাকি থাকবে। তারপর তোমরা কি করবা?
তারপর একটু বেড়াতে যেতে তারপর দোয়া করবো ম্যাম। তোমরা তো বেড়ানোর মধ্যে আছো, বেড়ানোর মধ্যে আছে না, বাসায় গেছো, বাসায় যাই তো বেড়ানো। স্কুলে ম্যাম এক উইক ছুটি দরকার ম্যাম। ছুটি তো তোমরা কার্ড ফাইনালে পরে যে ছুটি নিচ্ছ, প্রত্যেকটা কার্ড শেষ হতে ছুটি নিচ্ছ। ছুটি তো তোমরা নিতে ছুটি তোমাদের সমস্যা নাই, ছুটিতে নেবে। আর আমাদের তো টাইম আছে বলে আমরা কেউ করতে খুব একটা কিছু বলে না, কারণ তোমাদের ফার্স্ট যারা হচ্ছে প্রফ দিবে তাদেরটা তো হয় না। এক মিনিট, তাদেরটাই তো হয়, তাদের তোমাদের তো এসে আছে। এক মিনিট, আচ্ছা তাহলে হচ্ছে আমাদের আজকে এন্ডোক্রাইন পেনকেজ শেষ। ডেফিসিয়েন্সি গুলো ভালো করে পড়বা, ফাংশনটা ভালো করবা। ফাংশন ভালো করে পড়লেই তোমাদের এই যে ডেফিসিয়েন্সি কি হবে সেটা সব সুন্দর করে বলতে পারবা। একটু চিন্তা ভাবনা করে ফাংশনটা, তার সঙ্গে সঙ্গে ডেফিসিয়েন্সি হলে কি হবে সেটা বলবা এবং কারণগুলো তোমাদের জিজ্ঞাসা করবে। তুমি যখন বলবা কিটোজেনেসিস কেন হচ্ছে, তোমাকে বলতে হবে কিন্তু ফ্রি ফ্যাটি অ্যাসিড বেড়ে যাচ্ছে যেটা কিটোন বডিতে কনভার্ট হচ্ছে। কিটোনুরিয়া মানে কি, কিটোনুরিয়া মানে কি, ডিহাইড্রেশন কেন হচ্ছে, এই ডিহাইড্রেশন হলে অ্যাসিড বেড়ে যাচ্ছে, কম অ্যাসিড যাচ্ছে, এগুলো কিছু কিছু তোমাদের কিছু ধরবে। ওকে, আজকে এটুকুই থাক। ওকে, তোমাদের কালকে ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে 9টায়। দেখা হবে না তো কথা হবে। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।